সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে বিশেষ অঙ্ক শেখানোর জন্য এই ভিডিওটা নয়। আমি এই ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ জানানোর জন্য। তোমরা যে আগামীকাল বা পরশু যে পরীক্ষা দিতে যাচ্ছ, জীবনের যে লড়াইতে নামছো, সেখানে যাতে সফল হতে পারো সেজন্য আমার আগাম শুভেচ্ছা রইল তোমাদের জন্য, রইল ভালোবাসা। আমার ক্ষমতা অনুযায়ী আমার আশীর্বাদ থাকবে তোমাদের সঙ্গে। তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, সেই আশা আমি করব ঈশ্বরের কাছে। তোমরা নিশ্চয়ই ভালোভাবে পরীক্ষা দেবে। এতদিন যে কঠোরভাবে তোমরা পরিশ্রম করেছো, নিরলসভাবে যে চেষ্টা করেছো, তার ফল নিশ্চয়ই ঈশ্বর তোমাদেরকে দান করবে। যাই হোক, আজকের এই সঙ্গে আমি কিছু অল্প অঙ্ক বিষয়ে কথা বলবো আমি, ঠিক আছে? এবং জিকে বিষয়েও দু একটা কথা বলবো। প্রথমে আমি জিকে বিষয় নিয়ে বলছি। যদিও আমি জিকে নিয়ে কোনো ভিডিও করিনি, তবুও আমি বলছি যে অনেক ছেলে যারা জিকেতে বারে বারে পরীক্ষায় ভুল করে, জেনেও ভুল করে, শুধু তাদের জন্য বলা। তোমরা যখন পরীক্ষার প্রশ্নর উত্তর দেবে, জিকে প্রশ্নটা যখনই পাবে, জিকের প্রশ্নের নিচে যে উত্তরটা থাকবে, উত্তরগুলোকে হাত চাপা দিয়ে রাখবে। কোশ্চেনটা যদি জানা হয় তাহলে উত্তরটাও তোমার জানা আছে, তাহলে উত্তরটা ওই অপশন থেকে খোঁজার দরকার নেই। উত্তরটা নিশ্চয়ই করে জানো যে কোনটা উত্তর হবে, তাহলে সেই উত্তরটা মিটে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই 4টে অপশন সামনে থাকার কারণে যে উত্তরটা আমি জানি সেই উত্তরটা ভুল করে আমি দিয়ে আসি। সেই জন্য বলছি, যে কোশ্চেনটা তুমি জানো, তার উত্তর 4টে হাত চাপা দিয়ে রেখে দেবে। কোশ্চেনটা পড়বে, তুমি উত্তরটা নিশ্চিত রূপে যেটা জানো সেটাতে হাতটা খুলে সেটাতেই উত্তর মেরে দেবে। আর যে প্রশ্নগুলো তুমি জানো না, উত্তরের সাহায্য নিতে হবে, সেগুলো তো উত্তর অপশন দেখতেই হবে নিশ্চয়ই করে। সেজন্য পরীক্ষায় উত্তর করার ব্যাপারে 4টে অপশন খুব ভালো করে দেখে জিকের প্রশ্নের উত্তর করো। যা পড়েছো আজকের দিনে আর অনেক জ্ঞান তুমি অর্জন করতে পারবে না। যে জ্ঞানটুকু আছে সেটুকু তোমার জন্য যথেষ্ট, তোমার সাফল্যের জন্য যথেষ্ট। ওইটুকু দিয়ে তুমি উত্তরগুলো, আবার বলছি, প্রশ্নটা সঠিকভাবে পড়বে, উত্তরটা সঠিকভাবে দেখবে, তারপরে উত্তর মারবে। এই গেল জিকে বিষয়ে আমার পরামর্শ। ঠিকভাবে প্রশ্নগুলো পড়বে শেষ পর্যন্ত এবং উত্তর 4টে ভালোভাবে দেখে উত্তর করবে। এটা হলো আমার সাজেশন। আর অঙ্কের বিষয়ে তোমরা যা পড়েছো সে তো পড়েইছো, যেগুলো করেছো সেগুলো তো করেছো। আজকের আর নতুন করে অঙ্ক কিছু শেখাতে আমি আসিনি, শেখাবো না। তবে অঙ্কের কিছু জিনিস আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দেবো কয়েক মিনিটের মধ্যে, যেগুলো তোমরা পরীক্ষায় স্মরণ করে যাবে, ঠিক আছে? সেগুলো হলো, ধরো মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যা কত? 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। 2 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যা বিজোড়, ঠিক আছে? 50 পর্যন্ত, 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা আছে? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখতে হবে, এটা কটা আছে? 10টা। 1 থেকে 50 পর্যন্ত কটা আছে মনে রাখবে, এটা 15টা। 1 থেকে 100 পর্যন্ত কটা আছে মনে রাখবে, 25টা, ঠিক আছে? এগুলো মনে রাখবে, এগুলো মনে রেখে যাবে। এগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, এগুলো মনে রেখে যাবে, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে সুবিধে হবে। মৌলিক সংখ্যা, যদি বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার প্রশ্ন পড়ে, ঠিক আছে, আমরা 2 ডিজিটের ক্ষুদ্রতম স্মলেস্ট মৌলিক সংখ্যা আর গ্রেটেস্ট 2 ডিজিটের লিস্ট মৌলিক সংখ্যা হচ্ছে 11, গ্রেটেস্ট হচ্ছে 97। 3 ডিজিটের মনে রাখবে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101, বৃহত্তম মৌলিক সংখ্যা 997। আর 4 ডিজিটের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 1009। 4 ডিজিটের বৃহত্তম লাগবে। তাহলে এই সংখ্যাগুলো মনে রাখবো। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, বৃহত্তম 97। 3 অঙ্কের ক্ষুদ্রতম 101, বৃহত্তম 997। 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 1009। এগুলো মৌলিক সংখ্যা সম্পর্কে মনে রাখবে। বর্গ সংখ্যা সম্পর্কে মনে রাখবে। বর্গ সংখ্যা সম্পর্কে কি মনে রাখবে?
ঠিক আছে, বর্গ সংখ্যা সম্পর্কে মনে রাখবে এমনি তোমরা, ঠিক আছে। 32-এর স্কোয়ারটা মনে রাখবে, 32-এর স্কোয়ার সবাই জানো নিশ্চয়ই 1024। এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক পূর্ণবর্গ সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 90009801। এটা হচ্ছে 99-এর স্কোয়ার, মনে রাখবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের বৃহত্তম। 5 অঙ্কের ক্ষুদ্রতম, এটা পরীক্ষায় পড়ে না, তবু আমরা লিখে রাখছি। 100 স্কোয়ার হচ্ছে 10,000। বৃহত্তম হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 316 স্কোয়ার। 316 স্কোয়ার, এটা মনে রাখবে, ঠিক আছে। 99856, ঠিক আছে। এটা এটা 5 অঙ্কের গেল। 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 317 স্কোয়ার, এটা মনে রাখবে। 100489। এটা হচ্ছে 4 2 6 অঙ্ক। 6 অঙ্কের বৃহত্তম হচ্ছে 999 স্কোয়ার। এগুলো অনেকবার আমি বলেছি, আবার বলছি। 998001, ঠিক আছে। তাহলে আমরা এই কটা পূর্ণবর্গ সংখ্যা মনে রাখবো, বিশেষত 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 6 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এগুলো মনে রাখবো। এগুলো পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে বললাম, এগুলো মনে রেখে যাবে। আর মনে রাখবো আমরা কতগুলো জিনিস, সেটা হচ্ছে যেটার ভিডিও আমি দিতে পারিনি, সেগুলো পরীক্ষায় লাগতে পারে। পরপর 1 থেকে পরপর সংখ্যার যোগফল, ন্যাচারাল নাম্বারের যোগফল, ঠিক আছে। যোগের ফর্মুলা 1 2 3 করতে করতে আমরা পরপর সংখ্যা যদি আমরা যোগ করি n পর্যন্ত, তাহলে পরপর সংখ্যার যোগফলের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। যারা জানো তারা তো ভালো, যারা জানো না তারা মনে করে নেবে। ধরো 30 পর্যন্ত যোগ করতে বললো, তাহলে n এর ভ্যালু কত? 30। 40 পর্যন্ত যোগ করলো, তাহলে n এর ভ্যালু 40। এখানে লিখে দিয়ে যোগ করে দিলে হবে, ফর্মুলা বসালেই হবে। এটা পরপর সংখ্যার যোগফল। যদি বলে পরপর বিজোড় সংখ্যার যোগফল চায়, তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এই করতে করতে আমার ধরো যোগ করতে বললো 59 পর্যন্ত, ঠিক আছে। এখানে ফর্মুলা হচ্ছে n স্কোয়ার, ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। আর n এর ভ্যালুর ফর্মুলা হচ্ছে লাস্ট নাম্বার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে n এর ভ্যালুর ফর্মুলা। আবার বলছি, পরপর সংখ্যার যোগফলে 1 থেকে যদি পরপর সংখ্যার যোগফল, ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, সবাই জানো। যদি বিজোড় সংখ্যার যোগফল থাকে 1 3 5 7 9 করতে করতে বিজোড় সংখ্যা হয়, তাহলে ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। n এর ভ্যালু কি করে পাবে? এই লাস্ট নাম্বারের সঙ্গে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে n এর ভ্যালু এখানে কত হলো? 59 যোগ 1 60/2 হচ্ছে, তাহলে 30। তাহলে এখানে 30-এর স্কোয়ার কত হবে? 900। তবে এখানে আমার দু রকম প্রশ্ন থাকে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু পরপর বিজোড় সংখ্যার যোগফল, ঠিক আছে, আমাকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এর থেকে প্রশ্ন থাকে 399 কততম বিজোড় সংখ্যা? 399 কততম বিজোড় সংখ্যা? তাহলে 59টা কততম বিজোড় সংখ্যা? তাহলে এর সঙ্গে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই। তাহলে 59টা কততম বিজোড় সংখ্যা? তাহলে 59-এর সঙ্গে 59-এর সঙ্গে কত যোগ করবে? 1, 2 দ্বারা ভাগ করলে কত পেলাম? 30। তাহলে এটা 30তম বিজোড় সংখ্যা। তাহলে এই 399 কততম বিজোড় সংখ্যা? তাহলে এর সঙ্গে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে কত পেলাম? 200। তাহলে এটা 200তম বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা থেকে দু রকম প্রশ্ন থাকে। আমি সব বলবো না আজকের, সবগুলো লাগবে না তোমাদের। এছাড়া তোমরা মনে রাখবে, সব মনে আছে তবু আমি একবার মনে করিয়ে দিচ্ছি। 1 2 3 করে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 55। এটা মনে রাখবে। 1-এর স্কোয়ার থেকে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, এই করতে করতে যদি আমরা 10-এর স্কোয়ার পর্যন্ত যাই, তাহলে তার যোগফল হবে 385।
ঠিক আছে। আর একের কিউব থেকে, একের কিউব, দুইয়ের কিউব থেকে শুরু করে আমরা যদি 10-এর কিউব পর্যন্ত যাই তাহলে হবে 3025। ঠিক আছে। তাহলে এই যেটা পেয়েছি এটা হচ্ছে 55 মানে হচ্ছে 5 ইন্টু 11, 5 আর 11 গুণ, 5 আর 11 গুণফল। এর মধ্যে আছে 5, 7 এবং 11 গুণফল। আর এটা হচ্ছে এই 5, 11, 55 স্কোয়ার। এগুলো মনে রাখবে, তাহলে আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে। ঠিক আছে। তাহলে 1 থেকে 10-এর যোগফল কত? 55। 1-এর স্কোয়ার থেকে 10-এর স্কোয়ারের যোগফল কত? 385। 1-এর কিউব থেকে 10-এর কিউবের যোগফল কত? 55 স্কোয়ার 3025। এগুলো মনে রাখবে। কতগুলো বীজগণিতের ফর্মুলা মনে রাখতে হবে। ঠিক আছে। যেগুলো থেকে সরলের অঙ্ক আসার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে মনে রাখতে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা লাগবে। বেশিরভাগ অঙ্ক পড়ছে এ কিউব প্লাস বি কিউব ওপরে আছে, নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, ভাগ করলে এ মাইনাস বি হবে। এই জন্য এই ফর্মুলাটা মনে রাখবে। এর প্লাস ফর্মুলাটা লাগবে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এর যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাও মনে রাখবে। ঠিক আছে। আর ফর্মুলা যেটা আমাদের সরল করার জন্য লাগতে পারে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমি আমার বিশ্বাস যদি যে সরল থাকবে এটা হচ্ছে 1 নম্বর দেওয়া হলো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। যদি বীজগণিতের সূত্রের ওপরে সরল থাকে তাহলে 3টে ফর্মুলা থেকেই আশা করছি কোনো সরল তোমরা পেয়ে যেতে পারে। যদি সরল বীজগণিতের ফর্মুলার উপর হয় তাহলে এই 3টে ফর্মুলাকে একটু দেখে যাবে। তোমরা সবই করেছো আমি জানি, কিন্তু এগুলো একটু দেখে যাবে। সাধারণ অঙ্কগুলো তো করবেই। ঠিক আছে। আর মনে রেখে যাবে সেটা হচ্ছে পরিমিতির কটা সূত্র। পরিমিতিতে যেটা লাগবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপলের কর্ণ। আয়তঘন বা সমকোণী চৌপলের কর্ণ। তাহলে একটা আয়তঘন, ঠিক আছে, এই আয়তঘন এর কর্ণের ফর্মুলা, এর কর্ণের ফর্মুলা, ঠিক আছে। তার এই দৈর্ঘ্যটা এ দ্বারা প্রকাশ করা হলো, প্রস্থটা বি দ্বারা প্রকাশ করা হলো, উচ্চতা সি দ্বারা প্রকাশ করা হলো। এর ডায়াগোনালের ফর্মুলাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য ডায়াগোনালের ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, তবু আবার বলা হচ্ছে। ফর্মুলা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এই সমকোণী চৌপল বা আয়তঘনর 3টে মাপ দেওয়া থাকবে। একটা ঘরের মাপ দেওয়া আছে, ঠিক আছে, 8 সেন্টিমিটার, 8 ফুট বাই 10 ফুট বাই 12 ফুট। এই ঘরের মধ্যে সবচেয়ে বড় মাপের রডটি রাখা যাবে। তাহলে এই 3টে স্কোয়ার করে যোগ করে বর্গমূল করতে হবে। এই ফর্মুলাটা স্মরণে রাখবে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে চারিদিকে রাস্তা, চারিদিকে রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে। চারিদিকে রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে, যে যেভাবে করবে। আয়তকার ক্ষেত্রে চারিদিকে রাস্তার ক্ষেত্রফল হতে পারে, বর্গাকার ক্ষেত্রে চারিদিকে রাস্তার ক্ষেত্রফল হতে পারে। যে যেভাবে বের করো সেভাবে করবে, একটু রাত্রে দেখে দিও। অথবা বৃত্তাকার পথের ক্ষেত্রফল সম্পর্কে যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু দেখে দিও। আর সঙ্গে পরিমিতিতে যেটা লাগবে এরিয়া অফ 4 ওয়ালস, এরিয়া অফ 4 ওয়ালস, 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাটা সঙ্গে লাগবে। তাহলে বললাম
পরিমিতিতে যে ফর্মুলাগুলো লাগবে, সমকোণী চৌপলের কর্ণ, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্পর্কে লাগবে, বৃত্ত সম্পর্কে লাগবে, এর ক্ষেত্রফল সম্পর্কে লাগতে পারে, পরিসীমা লাগতে পারে, চারিদিকে রাস্তা লাগতে পারে, বর্গক্ষেত্রের পরিসীমা চাইতে পারে, ঠিক আছে, পরিসীমা বিষয়ক প্রশ্ন পড়তে পারে, ক্ষেত্রফল সম্পর্কে হতে পারে বা রাস্তা সম্পর্কে হতে পারে, বা বৃত্তাকার যদি হয় তাহলেও তাই পরিধি, ক্ষেত্রফল বা রাস্তার ক্ষেত্রফল সম্পর্কে হতে পারে। এই সম্পর্কে যার কাছে যা ফর্মুলা আছে সেগুলো দেখে নিন। আমি এখন নতুন করে ফর্মুলা দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চাই না। তোমরা যে ফর্মুলা ব্যবহার করতে চাও তবে এইগুলো একটু রাত্রেবেলা দেখে, ঠিক আছে। আর শেষে নাম্বার সিস্টেম থেকে আর একটা প্রশ্ন আমি বলে দিয়ে যাই শেষ, ঠিক আছে। তিনটে সংখ্যা এবং চারটে সংখ্যা, তিনটে সংখ্যা এবং চারটে সংখ্যা, পরপর তিনটে সংখ্যার গুণফল 1, 2, 3, পরপর তিনটে সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য। ক দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য। পরপর তিনটি সংখ্যার যোগফল 1, 2, 3, এটা কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, এটা মনে রাখবে। পরপর তিনটি সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য, কিন্তু পরপর তিনটি সংখ্যার যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন বলে আমি শেষ করব। পরপর চারটে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, পরপর চারটে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা, পরপর চারটে জোড় সংখ্যা ধরো 8, 10, 12, 14, বা পরপর চারটে বিজোড় সংখ্যা 9, 11, 13, 15, পরপর চারটে জোড় সংখ্যা হোক বা পরপর চারটে বিজোড় সংখ্যা হোক, এই গুণফলের সঙ্গে 16 যোগ করলে পূর্ণবর্গ হবে। কি হবে? 16 যোগ করলে পূর্ণবর্গ হবে, এর সঙ্গে 16 যোগ করলে পূর্ণবর্গ। তাহলে পরপর চারটে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা যাই হোক না কেন, গুণফলের সঙ্গে 16 যোগ করলে পূর্ণবর্গ হবে। এগুলো মনে রেখো। অনেক কথা বলার ছিল, ঠিক আছে, তো বেশি বলতে চাই না। যে যেভাবে অনুশীলন করেছো আজকে রাত্রেবেলা আর বেশি অনুশীলন করার দরকার নেই। এই কিছু ফর্মুলা শুধু দেখে নেবে, মনে মনে করবে যে এই ফর্মুলাগুলো আমার দেখতে বাকি আছে। রাত্রি আর একটুখানি কিছুক্ষণ পড়বে, বেশিক্ষণ পড়ার দরকার নেই। কিছু ফর্মুলা যেগুলো আছে সেগুলো তোমরা দেখে যাবে। এগুলো দেখে গেলে, কারণ পরীক্ষার সময় ফর্মুলা ভুলে গেলে আমাদের অসুবিধা হবে। তাহলে এই পর্যন্ত। আবার বলছি, টেনশন করার দরকার নেই। এই পৃথিবীটা ঈশ্বরের, আমরা আমাদের চালক সেই, সেই যা দেয় আমরা তা পাই, ঠিক আছে। সেই জন্য তোমরা যা পরিশ্রম করেছো, ঈশ্বর নিশ্চয়ই মুখ তুলে তোমাদের দিকে তাকাবে। আমার পক্ষ থেকে তোমাদের আবার বলছি, রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এবং অনেক আশীর্বাদ। তোমরা নিশ্চয়ই ভালো করে পরীক্ষা দেবে, আমি তোমাদের জন্য সেই শুভকামনা করলাম। তাহলে ভালো করে পরীক্ষা দিও, পরীক্ষার পরে আবার কথা হবে।